দেখুন, একটাই কথা বলবো যে বাংলাদেশের যে ঘটনা, দীপু দাসের মর্মান্তিক মৃত্যু, আমরা তো সবাই নিন্দা করছি, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। তো এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট এলো না, নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট এলো না। তো শুভেন্দু অধিকারী কি শাক দিয়ে মাছ ঢাকছেন? নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রের সরকার, দিল্লির সরকার, যারা দায়িত্বে, এটা আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না, এটা কেন্দ্রের ব্যাপার। এখনো কোনো স্টেটমেন্ট এলো না, এখনো কোনো নিন্দা এলো না। তাহলে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। বাংলাদেশে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, নৈরাজ্যের এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকরা যারা অনেকেই ওই দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, আতঙ্কে চরম উদ্বিগ্নে রয়েছেন, তারা উৎকণ্ঠায়, তারা ওদেশ ছেড়ে এপার বাংলায় আসছেন, এখানে এসে আত্মীয়ের বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন। তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো পাপিয়া, বাংলাদেশ থেকে ভারতে আসছেন বহু মানুষ এবং তারা বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে এসে পৌঁছচ্ছেন এবং পেট্রাপোল দিয়ে একে একে তারা বাইরে বেরিয়ে আসছেন এবং তারা কেউ আসছেন খুলনা থেকে, কেউ আসছেন যশোর থেকে, কেউ বা ঢাকা থেকে। কিন্তু এরকম ছবি তারা কখনো দেখেননি, ভয়াবহ অভিজ্ঞতা, এবং তাদের বক্তব্য প্রশাসন বলে কিছু নেই। আমি দাঁড়িয়ে আছি একেবারে পেট্রাপোলে, যেখানে প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দীপ্ত তোমায় ছবিটা দেখাচ্ছে যে এই টার্মিনাল থেকেই বাংলাদেশের যারা বাসিন্দা তারা এদেশে আসছেন, কেউ চিকিৎসার জন্য আসছেন, কেউ আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ার জন্য আসছেন, এবং প্রত্যেকেরই একটাই বক্তব্য যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা ফিরছেন। সেখানে অত্যাচার চলছে, দিনের বেলা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন এবং ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এবং কিছুক্ষণ আগেও তো আমরা দেখছিলাম, দীপ্ত যে ছবিটা দেখাচ্ছে যে এই পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল, সেখান থেকে যারা বাংলাদেশের বাসিন্দা তারা আসছিল, তারা এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের সঙ্গে আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলাম এবং তাদের যে অভিজ্ঞতার কথা বলছি, অর্থাৎ ঢাকা, খুলনা, যশোর, সাতক্ষীরা কিংবা গোপালগঞ্জ, সমস্ত জায়গাতে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে। এই যে পেট্রাপোল সীমান্ত, যেখানে আমরা আগে দেখতাম যে প্রচুর বাংলাদেশের বাসিন্দারা চিকিৎসার জন্য, নানা কাজের জন্য এদেশে আসছেন, কিন্তু সেই হারটাও অনেক কমে গেছে। আগে আমরা দেখতাম প্রচুর মানুষজন আসছেন, তারা বিভিন্ন কাজে কর্মে আসছেন, কিন্তু যারা আসছেন তাদের অনেকেরই বক্তব্য তারা ওদেশে থাকতে পারছেন না। এবং কিছুক্ষণ আগে বাংলাদেশের একজন প্রবীণ নাগরিকের সাথে কথা হচ্ছিল এবং তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি এতটাই, তিনি এখন বাড়িঘরদোর ছেড়ে তিনি ভারতে চলে এসেছেন, আত্মীয়ের বাড়িতে চলে আসছেন, কেননা ওখানে থাকার মতো পরিস্থিতি নেই। অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা চলছে বাংলাদেশে। যে কথা তুমি বলছিলে সমীরণ, যে একজন প্রবীণ নাগরিকের সঙ্গে তোমার কথা হচ্ছিল, তিনি কতটা ভয়ে আতঙ্কে রয়েছেন, ওই দেশের যা পরিস্থিতি তারা থাকতে পাচ্ছেন না। বাংলাদেশের এক নাগরিকের কথা শোনাবো এবার আপনাদের। মোটামুটি আছে, ভালো আছে এখন, মানে রাজবাড়ি ভালো আছে। এখন ঢাকা ঢুকে কেমন আছে অত জানি না। রাজবাড়ি আমি যাচ্ছি হলো শিয়ালদা, কলকাতা শিয়ালদা। হ্যাঁ, আমার নাম শ্যামল কুমার বড্ড। আমাদের ওইখানে ভালোই, রাজবাড়িতে ভালোই আছে, অন্যান্য জায়গায় আশপাশে খারাপ। আশপাশে খারাপ, আমাদের কিছু আর বলার নাই। এখন জায়গায় জায়গায় পরিস্থিতি খুবই খারাপ, আমাদের ওইখানে আবার ভালো আছে। কি জন্য যাচ্ছেন? চিকিৎসা, আমার হাজবেন্ডের ওই যে ফিফ জায়ান্টের হার ক্ষয় হয়ে গেছে। অনেক জায়গায় পরিস্থিতি খারাপের কথা বলছেন তারা, যে কারণে অনেককেই ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় এসে আত্মীয়দের বাড়িতে মাথা গুঁজতে হচ্ছে। সমীরণ, একেবারেই সেই কথাটাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আত্মীয়ের বাড়িতে আসতে হচ্ছে। কারণ আমি কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলার সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা জানালেন যে ওদেশেও থাকতে পারছেন না, এদেশে যেহেতু বাংলাদেশিদের থাকার ব্যাপারে একটা যথেষ্ট সমস্যা রয়েছে এবং এদেশের নাগরিকত্ব তারা কি করে পাবেন। এবং তার প্রশ্ন যে ওদেশেও যেমন থাকতে পারছেন না, তারা এদেশেও থাকতে পারছেন না, তারা কোথায় যাবেন? একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশে গত এক বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নানা রকম গণ্ডগোলের ঘটনা, আর সেই কারণে যারা সুস্থভাবে জীবনযাপন করছিলেন কিন্তু তারা পারছিলেন না। এবং এরকমও কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল যারা আত্মীয়ের বাড়িতে গেছিলেন, ছুটি কাটাতে গেছিলেন, কিন্তু সেখানে তারা থাকতে পারেননি, তারা ফিরে এসছেন ভারতে, কেননা সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ তারা আর ওখানে থাকতে পারছেন না। কিন্তু এই যে যারা আসছেন বাংলাদেশ থেকে, তাদের ভয়াবহ অভিজ্ঞতা, কারোর ব্যবসা ঠিকমতো চলছে না,
কেউ বিভিন্ন কাজ করতেন, সেই কাজে বেরোতে পারছেন না। তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও তারা ভয় পাচ্ছেন, অর্থাৎ একটা নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে পারছেন না। এবং যারা মহিলারা তারা আরও আতঙ্কে রয়েছেন, কেননা মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের ঘটনায় তারা আতঙ্কিত এবং তারা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য দেশে প্রশাসন বলে কিছু নেই এবং দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে, এমনকি বাইরে কথা বলা পর্যন্ত মেপে কথা বলতে হচ্ছে, অর্থাৎ বাক স্বাধীনতাও এই দেশে নেই, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তারা করছে। একেবারে যে কথা বলছিলেন সমিধান, চরম অনিশ্চয়তার মুখে তারা এই মুহূর্তে। সঙ্গে থাকো আমাদের, এবং যেটা আপনাদের জানাচ্ছিলাম যে যেভাবে বাংলাদেশিরা তারা সে দেশ ছেড়ে এখানে চলে আসছেন, কোনো রকমে তারা এখানে আসছেন, তার কারণ সেখানে আশঙ্কার মধ্যে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এবার শোনাবো আরো একজনের বক্তব্য। ঢাকার এক বাসিন্দা বলছেন তার অভিজ্ঞতার কথা। বাংলাদেশের ঢাকার বাসিন্দা শান্তিরঞ্জন সাহা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছেছেন। কথা বলুন শান্তিবাবুর সঙ্গে, কি পরিস্থিতি ঢাকা? পরিস্থিতি ভালো না, খালি আল্লাহ আকবর দেয় আর এই জোর জোর মরছে। কি করছে? মিছিল মিছিল রাস্তাঘাট আটকে দিচ্ছে, দোকান বাজার অর্ধেক খোলা অর্ধেক খোলা না। ভয়ের মধ্যে, ভয় খুব, আতঙ্ক আছে, হিন্দুরা খুব আতঙ্কে আছে। হ্যাঁ, একটা ছেলের ধরিয়ে নিয়ে জুলাইয়া মারিয়া আগুন দিয়েছে। ছবিতে আরো হিন্দুরা আতঙ্ক আছে, হিন্দুদের এখন নিরাপত্তা নাই। আপনি যাচ্ছেন কোথায়? আমি যাবো রানাঘাটে। বাড়িতে আমি যাব আমার বাড়িতে। এখন কি ফিরবেন না এখানে থাকবেন? ওইখানে থাকবো। কেন, আর ফিরতে চাইছেন না? না, অন্য আছে, ভাইগনার আছে, লোক নাতিপুতি আছে। আপনার স্ত্রী? সে এইখানে থাকে। এখন এই ভয়ের মধ্যে আর ওখানে ফিরতে চাইছেন না, গেলে জীবন বাঁচবে না। ও আছে কোন রকম আছে, চুপচাপ, মানে চোরদের ভয়তে কপটে দিয়ে এরকম বসে রাস্তাঘাটে চলে খুব সাবধানে। চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা, যারা বাংলাদেশ ছাড়ছেন আতঙ্কে ভয়ে। এমন একজন মানুষের কথা এবার আপনাদের সামনে রাখবো, যিনি এদেশের নাগরিক, অর্থাৎ ভারতের নাগরিক, কিন্তু তাকে কোনো বিশেষ কারণে যেতে হয়েছিল বাংলাদেশের। কি অভিজ্ঞতা নিয়ে তিনি আবার ফিরছেন, কি জানিয়েছেন তিনি, দেখুন। মোটামুটি পরিবেশের দিকে একটু ভালো আছে, গন্ডগোলের দিকে সেরকম নাই আর কি। ঢাকার দিকে গন্ডগোল হচ্ছে, ভয়ের মধ্যে চলে তাড়াতাড়ি চলে আসলাম, যদি কিছু হয় তাড়াতাড়ি চলে আসলাম, যদি কিছু হয়। রাস্তাঘাটে এমনি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মিছিল ফিছিল বেরোচ্ছে আর কি, এই আতঙ্ক তো একটু আসেই, যার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আমি এই 7-8 দিন ছিলাম আর কি। 7-8 দিন দেখলাম মোটামুটি পরিবেশ ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত হয়, মানে মিছিল মিটিং এসব আর কি হয় আর কি। ভয়ের জায়গাটা তো দুদিক থেকেই সমীরণ। যারা এপার থেকে ওপার বাংলায় যাচ্ছেন বিভিন্ন কাজে, তাদেরও যেমন ভয় রয়েছে যে ওইখানে গিয়ে তারা তাদের কাজটা সারতে পারবেন, তো বিশেষ করে যারা ওপার বাংলায় রয়েছেন তারা থাকতে পারছেন না, যে কারণে তাদের এপার বাংলায় আসতে হচ্ছে। সীমান্তের কি অবস্থা এই মুহূর্তে, দেখাও সেই ছবি। দেখো সীমান্তের যে অবস্থা, আমি তোমাকে দেখাচ্ছি যে সীমান্তের পরিস্থিতি। যারা আসছেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ, এবং যারা খুব প্রয়োজনীয় কাজে বাংলাদেশে গেছিলেন তারাও দ্রুত ফিরে আসছেন, এবং যারা ওখানে আসছেন তারা অনেকেই মুখে কুলু পেটেছেন। এবং এই মুহূর্তে তোমাকে দীপ্ত ছবিটা দেখাচ্ছে যে প্যাসেঞ্জার টার্মিনাল পেট্রাপোলের, এবং সেখান থেকে বাংলাদেশের নাগরিকরা তারা এদেশে আসছেন এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছেন বিএসএফ এর কর্তব্যরত জওয়ানরা। আমি আরেকবার ঘুরিয়ে ছবিটা দেখাতে বলবো যে পেট্রাপোল সীমান্ত, সেখানে আগে দেখা যেত গম গম করতো, প্রচুর মানুষজন আসতেন, এবং যে সমস্ত পরিবহন কর্মীরা ছিলেন তারা অটো এবং টোটোতে প্যাসেঞ্জার পেতেন। সেখানে এখন পুরো শুনশান পরিস্থিতি। যারা আসছেন বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট কম, এবং এখানকার যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করো, আগে আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেন, এখানকার যে বাংলাদেশের মানুষজনের যাওয়া আসা অনেক কমে গেছে, ব্যবসায় কতটা কমে গেছে? আমাদের পেটে লাথি পড়ে গেছে, আমাদের গাড়ি ঘোড়ার ব্যবসা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমাদের জীবিকা বাঁচায় বেঁচে থাকা কষ্ট এখন। আগে কতজন কিরকম লোকজন আসতো? আগে পার ডে 10,000 লোক মিনিমাম আসা যাওয়া করতো। কতদিন ধরে? এই লকডাউনের পরের থেকে আর বাড়েনি। এই যা দুটো একটা চলছে, এই সারাদিনে হয়তো পুরো 800-900 হাজার লোক। আগে তো পার ডে 10-15 হাজার লোক আসতো।
এই সমস্ত জায়গায় আগে অটো টোটোতে ভর্তি থাকতো, সেখানে যেহেতু প্যাসেঞ্জার নেই অর্থাৎ যাত্রী নেই বাংলাদেশ থেকে আসা, তার ফলে ফাঁকা রয়েছে। আমি একবার দীপ্তকে দেখাতে বলবো প্যাসেঞ্জার টার্মিনাল থেকে যারা বাংলাদেশের বাসিন্দা বেরিয়ে আসছেন। আপনি কোথা থেকে আসছেন বাংলাদেশে? কোথা থেকে আসছেন? মাদারীপুর। কি অবস্থা ওখানে? ওখানে ভালো, আমাদের ওখানে কোনো সমস্যা হয়নি। গন্ডগোল কোথায় হচ্ছে? এই রাজধানীতেই বেশি সমস্যা। আপনাদের ভয় লাগছে না? ভয় তো একটু লাগেই। একটু ভয়। দিদি আপনি কোথা থেকে আসছেন বাংলাদেশ? বাংলাদেশ বাংলাদেশে গেছিলেন তো? বাগেরহাট গেছিলাম। কি অবস্থা ওখানে? ভালো আছে দেখলাম। না না, ভয়ের পরিবেশ আছে। কিরকম সেরকম? পরিষ্কার ভয়ের পরিবেশ। আমরা ফিরে আসছি। কেন কেন? ভারতে হিন্দুদের নিরাপত্তা, হিন্দুদের নিরাপত্তা। কি দেখলেন ওখানে? খবর পাচ্ছি যে হিন্দুদের নির্যাতন করছে। হ্যাঁ, হিন্দুদের নির্যাতন করছে। ইন্ডিয়ার করার সিদ্ধান্ত নেওয়া উচিত। এই কয়েক হাজার কোটি টাকা কি খরচা করেছে ওই মিয়া ভাইদের জন্য নাকি? না, আপনারা তো এর আগেও বাগেরহাট গেছেন, কিন্তু এখনকার পরিস্থিতি এই পরিবেশ ছিল না। কি দেখলেন? কি অবস্থা শোচনীয়। আর ভোলার পড়া শুধু একটাই যে ইন্ডিয়াকে তো পাকিস্তান খেয়ে নিয়েছে, এইটাই ওদের ভাষা। এবং যে পরিস্থিতি অর্থাৎ যে অভিজ্ঞতা, অর্থাৎ বাগেরহাটে গেছিলেন আত্মীয়ের বাড়িতে, কিন্তু ভয়াবহ পরিস্থিতি তারা ফিরে এসেছেন। আপনারা তো কি অবস্থা দেখলেন বাংলাদেশে? কি অবস্থা রয়েছে? মানে যাচ্ছেন বাংলাদেশে, কোথায় বাড়ি এখানে? এই যশোর ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি। ওখানে তো গন্ডগোল হচ্ছে। এখন আমরা তো 4-5 দিন দেশে নেই, তা আমরা বলতে পারবো না। কি শুনছেন? ওই নেটে যা দেখছি তাই এরকম। তা এখন বাস্তবে যাই দেখি কি অবস্থা। এখানে কোথায় এসেছেন? এখানে আমরা রানাঘাটে ছিলাম, এই বাচ্চা ডাক্তার দেখাতে। ওখানকার বাসিন্দা, কিন্তু এই যে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে, কতটা ভয়ের মধ্যে আপনাদের বসবাস করতে হচ্ছে? এখন আমাদের তো থাকতে হবে, ভয় পেলে তো কোনো মানেই নেই, থাকা তো লাগবে, তাই না? প্রশাসনের ভূমিকা প্রশাসন আছে, কিছু করে না ব্যাপার? করে না তো, না করলে কি আমরা আসি নাকি? কিন্তু রাস্তাঘাটে বেরোতে তো আপনাদের ভয় লাগে। না আমাদের ওরকম ভয় না। আমাদের যশোর শহরে তো না, এখন অন্য কোথাও কি আছে কিনা সেটা আমরা বলতে পারবো না। আপনারা কি আতঙ্কে বলতে চাইছেন না? না তেমন কিছু না। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকে স্পষ্ট করে বলছেও না। আমি দীপ্তকে আরেকবার দেখাতে বলবো যে প্যাসেঞ্জার টার্মিনাল, সেখানে দেখা যাচ্ছে যে যারা আসছেন বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশের নাগরিকরা প্রত্যেকেরই মুখে আতঙ্কের ছাপ, এবং তারা এদেশে আসছেন, তারা বিভিন্ন কাজে কর্মে কেউ গেছিলেন, কেউ নিজেদের বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে চলে আসছেন, এবং তারা বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে আসছেন। কেউ মুখে কুলু পেটেছেন যে ওখানকার কি পরিস্থিতি। একেবারেই সেটা তাদের মুখ দেখেই স্পষ্ট, সমীরণ। কারণ অনেকে এতটাই আতঙ্কিত, সেই মুখটা একেবারে ভেসে উঠেছে। যেভাবে তুমি তাদের কথা শোনাচ্ছিলে, জীবন জীবিকায় ক্লান্ত পড়েইছে, তারা আতঙ্কে ভয়ে কথা বলতে পারছেন না। বাংলাদেশের যে চরম নৈরাজ্যের ছবি আমরা গত কয়েকদিন ধরে দেখছি। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।